জামাই আপ্যায়নে কি রান্না করলাম, কি খাওয়ালাম, কি করলাম সবকিছু নিয়ে আজকের ব্লগে থাকছে প্রপার একটি ব্লগ। মেয়েরা তার শ্বশুরবাড়িতে ততদিন ভালোভাবে সম্মান পেয়ে যায় যতদিন তার স্বামীকে যত বেশি আদর আপ্যায়ন করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর হ্যাঁ, আমার বাসায় আসছে আমার ছোটো বোন আর ছোটো বোনের জামাই। তো জামাই আসছে যেহেতু তার আপ্যায়নে কোনো কিছু কমতি থাকবে না। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করার চেষ্টা করব। আর সে যা যা পছন্দ করে ঠিক তাই রান্না করার চেষ্টা করব। বলতে পারেন এটা একরকম ঈদের দাওয়াতই। কারণ ঈদের টাইমে ওদের আসার কথা ছিল, ওরা আসে নাই কোনো না কোনো ব্যস্ততার কারণে। রোজায় আসার কথা ছিল, আসে নাই। তাই ভাবলাম এখনই দাওয়াত দিই, এখনই আসুক, যেহেতু ঈদ চলে গেছে। আর আমাদের মুসলমানদের জন্য তো দুইটা ঈদই, ঈদের দাওয়াত দিই হয়ে যাক একরকম, ঈদ চলে গেছে তাতে কি। যাই হোক, এখন মাছের মাথা দিয়ে ভাবলাম জামাই যেহেতু আসতেছে বড় মাছ দিয়ে মাথার মুড়িগণ্ড করি। আর জামাই আমাদের মাছ খেতে পছন্দ করে না, তারপর হচ্ছে কিছু করার নাই, চেষ্টা চালাই যাই যদি সেটা খায়। কারণ এই মাছে তো কোনো কাটা নাই, সে মাছের মাথাটা খুব ভালোভাবে খেতে পারবে। যেহেতু জামাই মানুষ, না খাইলেও সামনে তো দেয়া লাগবেই। যাই হোক, মাছের মাথাটা আমি খুব ভালোভাবে কষাই, এখন ডাল দিয়ে গরম পানি দিয়ে বসাই দিচ্ছি। এটা হয়ে গেলে আরেক পাশে আমি সুন্দরভাবে বাকি রান্নাগুলোও এক এক করে কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ আইটেম যেহেতু অনেকগুলো, আস্তে আস্তে যত কমপ্লিট করা যায় সব কিছু। আর এখন আমি গরুর মাংস বসাবো। আমি কিন্তু এর আগে অনেকগুলো গরুর মাংস অনেক টাইপের রেসিপি দিছি। তো এই রেসিপিটা হচ্ছে আমি যখন গরুর মাংস অল্প রান্না করি তখন আমি এভাবে কষায় রান্না করি, আর না হয় বেশি রান্না করলে ওইভাবে মাখায় চুকায় রান্না করি। যেটা যেভাবে বেশি তরকারির স্বাদ হয় একরকম, আর কম তরকারির টেস্ট কিন্তু আরেক রকম হয়, এই জন্য এইভাবে রান্না করছি। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষায় নিয়ে তারপরে গরুর মাংসটা দিব। যেহেতু অল্প গরুর মাংস রান্না করছি, সেই জন্য আমি এই রেসিপিটা ফলো করতেছি। এইভাবে গরুর মাংস অল্প রান্না করলে, এইভাবে রান্না করলেই বেস্ট, আর টেস্টটাও এইভাবেই বেশি আসে। আর গরুর মাংসতে সবসময় একটু সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, গরুর মাংসের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে সরিষার তেল। আর এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আমি গরুর মাংসটা দিয়ে দিব। এতক্ষণ আমি টাইম নিয়ে কষাইছি, এখন মাংসটা অনেকক্ষণ আমি কষাবো। আমি গরুর মাংস রান্না করলে আধা ঘন্টার মতো একদম অল্প আছে মাংসটা খুব ভালোভাবে কষাই নিই, কারণ যত অল্প আছে মাংসটা কষানো যায় তত ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যাবে আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এখন রান্না করতেছি সেমাই। এইভাবে কে লাল সেমাইটা রান্না করেন? আমার বাসায় বেস্ট, সবাই খুব পছন্দ করে এই লাল সেমাইটা এইভাবে রান্না করলে। আমি লাল সেমাইটা কখনোই দুধ দিয়ে রান্না করি না, লাচ্ছি সেমাইটা শুধুমাত্র দুধ দিয়ে রান্না করি। এখন আমি সেমাইটা ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, সাথে বাদামও দিয়েছি। বাদাম দিয়ে ঘি দিয়ে আমি সেমাইটা খুব ভালোভাবে ভেজে তারপর রান্না করব। এইভাবে কে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। এইভাবে কারা কারা খান এই লাল সেমাইটা? এই সেমাইটা আমার শাশুড়ি খুব ভালো রান্না করে, তার কাছ থেকে আমার শেখা। অবশ্যই সেইভাবে রান্না করে, তাই তার কাছ থেকে শিখে আমার শিক্ষা। কারণ আমার আম্মা সবসময় এই লাল সেমাইটা অন্যভাবে রান্না করে, বিশেষ করে আমাদের ময়মনসিংহেও এই সেমাইটা দুধ দিয়ে রান্না করা হয়। লাচ্ছি অবশেষে মেহমান চলে আসছে। এখন এদিকে আবার আমার বান্ধবী মিষ্টি পাঠিয়েছে আমাদের সবার জন্য। রাতে ওরা দেরি করে আসার কারণে আর কোনো কিছু ভিডিও করা হয়নি, একদম সকাল সকাল সবাইকে ঘুম থেকে উঠাই নিছি। আর এই যে নিচে বসেই আমরা সবাই নাস্তা করতেছি, কারণ যে পরিমাণ গরম পড়ছে, এসি রুম ছাড়া আর কোনো উপায় নেই। আমি গরিব মানুষ, আমার একটা রুমে এসি, যার কারণে সবাই এক রুমেই আছি এখন। আর একটু যে বসে গল্প করব, আরাম করে কিছু খাবো, এসি রুম ছাড়া এটা একদমই সম্ভব না। যার কারণে সবাই একসাথে বসে সকালে নাস্তা খাচ্ছি। সকালে নাস্তা হিসেবে ছিল এখানে কেক দিছি, কালকে সেমাই রান্না করছি দেখছেনি। সকালে আবার আমি একটু লাচ্ছি সেমাই করছি। আরাম করে গল্পযোগ করে নাস্তা খেয়ে সবাইকে বসাই দিয়ে এখন আমি চলে আসছি রান্নাঘরে রান্না করতে। পেঁয়াজটা আমি ভালো করে বেরেস্তা করে নিব, কারণ এই কড়াইয়ে আমি চিকেন রোস্ট করব। চিকেন রোস্ট করার আগে যেটা করতে হবে, চিকেনটা খুব ভালোভাবে বাটা মশলা লবণ দিয়ে মাখাই নিতে হবে। এটা যত ভালোভাবে মাখাবো ভিতরে লবণ আর মশলাটা পৌঁছায় যাবে। এরপর যখন এটা ভাজবো, আমি হালকা করে ভাজবো, কারণ যেহেতু চিকেনটা এটা ভালো করে না ভাজলে শক্ত হয়ে যাবে। আমি রোস্ট করার আগে মাংসটা হালকা করে ভেজে নিই, যেন শক্তও না হয় আবার নরমও না থাকে। তো আমি মশলা দিয়ে খুব ভালোভাবে মাখাই নিচ্ছি, যেন লবণ আর মশলাটা ভিতরে একদম পৌঁছায় যায়। এরপরে আমি এই একই হাঁড়িতে আমি মাংসগুলো আস্তে আস্তে ভেজে নিব হালকা করে। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি রোস্টের মশলাটা একসাথে মাখাই নিব। সেটা হচ্ছে আমি টক দই দিছি, টক দইটা একটু বরফ ছিল কেটে নিছি, আর বাদাম বাটা দিয়ে বাকি সব মশলাগুলো আমি এখানে দিয়ে নিছি। আমি সবসময় আড়ংয়ের এই টক দইটা ইউজ করি। আমার মশলাটা মাখানো কমপ্লিট। এখন আমি মাংসগুলো উঠাই নিছি, নিয়ে এখন গরম মশলা দিয়ে নিচ্ছি। আমি রোস্টে বেশি গরম মশলা ইউজ করি না, আমার ভালো লাগে না।
তাই আমি হালকা মশলা দিয়ে যে মশলাটা আমি মাখাই রাখছিলাম টক দই দিয়ে সেটা আমি দিয়ে নিছি। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে আমার একদম কমপ্লিট, কারণ বাদামের তেল বলেন আর মশলার কষানোর তেল বলেন ওটা উঠে গেছে। এখন আমি সুন্দর করে মাংসগুলা এটার উপর দিয়ে নিব। এটা সবসময় মনে রাখতে হবে যতক্ষণ না মশলার তেল উঠবে ততক্ষণ এটা কষাইতে হবে, তাইলে যত বেশি কষাবেন তত বেশি টেস্ট আসবে। এটা আমি হালকা আছে রান্না পুরাটাই আমি হালকা আছে করতেছি, আর এক হাতে যেহেতু ক্যামেরা ধরে রাখছে আর এক হাতে আমি রান্না করতেছি, একটু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এরপর আমি গরুর দুধ ইউজ করি না, এখানে আমি পাউডার দুধটা ইউজ করছি। পাউডার দুধটা আমি পানি দিয়ে মিশাই নিছি, কারণ এখন আমি গরুর দুধটা যদি ইউজ করি আমার যে গরম পড়ছে নষ্ট হয়ে যাওয়ার রিস্ক থাকে, তাই আমি টেস্টও বাড়ানোর জন্য পাউডার দুধটা ইউজ করছি। গরুর দুধটা এখন আমি নাই করি, কারণ যে পরিমাণ গরম পড়ছে তরকারি তো নষ্ট হবেই, টেস্টটাও পরে দেখা যাবে উল্টাপাল্টা হয়ে যাবে, যার কারণে আমি পাউডার দুধটা সবসময় পাউডার দুধটা ইউজ করি, আজকেও পাউডার দুধটা ইউজ করছি। এখন আমি অল্প আছে এই খাওয়া তরকারিটা পুরাটা রান্না করার চেষ্টা করব। এই তো আমার তরকারি কমপ্লিট। এই ছিল আমার আজকের রোস্টের বেরেস্তা, আমি পরে উপরেও দিয়ে নাড়াই নিছি। এরপরে আমি আবার রোস্ট এখানে কাবাব বানিয়েছিলাম, কাবাবের আর ভিডিও করা হয়নি। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে দুপুরের খাবার সবার সামনে নিয়ে হাজির হলাম আমি। তো এখন আবারও সেই এসি রুমের ভিতরেই, কারণ বাইরের ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতো অবস্থা নেই, আর রুমের মধ্যে বসে যেহেতু খাবে, আর এই খাবারগুলো খেলে এমনিতেই মানুষ গরমে শীতের মধ্যে ঘামায় যায়। এখন তো গরমে তারা এসির মধ্যেই, তাই ভাবলাম রুমের নিচেই দিয়ে দিই, ফ্লোরের মধ্যে সবাই বসে আরাম করে খাক। আর এই ছিল আমার আজকের খাবার দাবার রান্নাবান্না। আমি পোলাও রান্না করছি, সাদা ভাত ছিল, সাথে রোস্ট, কাবাব, তারপরে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করছি, সেটা তো সবাই দেখলেনি। এরপরে ছিল গরুর মাংস ঝাল করে, এই যে গরুর মাংসর ফাইনাল চেহারা দেখেন, একদম লাল টকটকা করে রান্না করছি, একটু ঝাল ঝাল করে। আর এটা হচ্ছে আমার এই পোলাও, সাদা পোলাও, আমি মটর দিয়ে রান্না করছি। আর এখানে ছিল আম দিয়ে, সাজনা দিয়ে। তো কিছু করার পরে যদি ঠান্ডা কিছু না থাকে তাহলে কিভাবে জমে বলেন? ঠান্ডা পানি তো আছে, একটু ঠান্ডা কিছু না হলে তো চলে না, তাই ফান্টা নিয়ে আসলাম। তো এখন সবার সামনে ফান্টা দিয়ে দিব, এদিকে এসি চলছে, সবাই আরাম করে টিভি দেখছে, খাচ্ছে, আর আমার ছোট সবশেষে নিজে যখন রান্না করি তখন আর খাওয়ার ইচ্ছেটা মরেই যায়, মনে হয় এরকম। যাই হোক, নিজের জন্য আমার মন চাইলেও আমি ভাত দিয়ে আরাম করে গরুর মাংস দিয়ে কাঁচামরিচ আর লেবু দিয়ে ভাত খাবো, সেই জন্য আমি ভাত নিয়ে বসছি, অন্য কিছু আমার খেতেই ইচ্ছে করলো না। জামাই আপ্যায়নের শেষ বিদায়, জামাই এখন চলে যাবে, মানে ওরা রেডি হয়ে গেছে, এখন কিছুক্ষণের মধ্যে চলে যাবে, তাই ভাবলাম গরমে একটু আইসক্রিম দেই, আর সাথে অন্যান্য নাস্তা তো ছিলই, তার মধ্যে ভাবলাম আইসক্রিম দিই, যেহেতু আইসক্রিম ওরাও নিয়ে আসছিল। আর এখানে তরমুজ ভাঙিয়ে কেটে দিছি। আর এইখানে ছিল জামাই আপ্যায়নে যদি কোনো কমতি থাকে কমেন্টস করে জানাবেন। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।